আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড এবং মেয়ের জাপানের নাগরিকত্ব পাওয়ার প্রসেসিংয়ের জার্নিটা। আমাদের যে অভিজ্ঞতা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করছি। শেহরিজের বাবাকে তো বলে দিয়েছিল যে 1 বছরের মতো সময় লাগবে রেজাল্ট হতে। তবে আমি ওকে বলছিলাম যে আমার কেন যেন মনে হচ্ছে যে তোমার এতদিন সময় লাগবে না, কারণ ওইখান দিয়ে যেহেতু 1 বছর 2 মাসের মতো সময় চলে গেছে। আমার একটা ধারণা ছিল যে ওই সময়টাতে ওরা আশেপাশের লোকাল অফিস থেকে যা যা রিপোর্ট কালেক্ট করার দরকার সেগুলো ওরা কালেক্ট করেছে, যেমন ট্যাক্স অফিস থেকে, সিটি কর্পোরেশন থেকে যদি কোনো রিপোর্ট নেওয়ার থাকে। আমি তো অত ভালো বলতে পারবো না বা অত ভালো বুঝিও না, তবে ট্যাক্স সমস্ত কিছু পেইড আছে কিনা, পেনশন ঠিক মতো দিয়েছে কিনা, এগুলি সমস্ত রিপোর্ট ওরা অলরেডি কালেক্ট করে ফেলেছে। এখন জাস্ট রিপোর্টগুলি বানিয়ে ওরা হচ্ছে টোকিওর মেইন অফিসে পাঠিয়ে দিবে। ওইখান থেকে রেজাল্ট হয়ে আসতে যতদিন লাগে, যতখানি আমি অন্যদের থেকে শুনেছি, আর এটা আমার নিজেরও একটা ধারণা, সেটা হচ্ছে মেন সময়টা হোম কিউ করতে লাগে। হোম কিউ করতে আসলে অনেক রাশ থাকে, যেহেতু ওখানে সিরিয়াল, তারপর হচ্ছে আপনার পেপারসের নাম্বার আসা, তারপর ওরা সমস্ত কিছু রিপোর্ট বানানো, মেন সময়টা এখানেই লেগে যায়। আপনার তান্ত যখন রিপোর্ট বানিয়ে মেইন অফিসে পাঠিয়ে দিবে, টোকিওতে পাঠিয়ে দিবে, সেখান থেকে রেজাল্ট হয়ে আসতে আসলে সময় অতটা লাগে না। হাইস্ট 3 থেকে 4 মাস হয়তো লাগে, এর বেশি আসলে লাগে না। তাই সেই হিসাব অনুযায়ী আমি আসলে শেহরিজের বাবাকে বলছিলাম যে আমার মনে হচ্ছে যে তোমার 1 বছরের মতো লাগবে না, 4-5 মাস হয়তো লাগতে পারে, তবে এর বেশি সময় লাগবে না। তবে এখানে একটা কথা আছে, আমরা তো লাস্ট ইন্টারভিউ দিয়ে আসলাম 2025 সালের অগাস্টে, গত বছর অগাস্টে। ওই বছরই নভেম্বরের 25 তারিখে হয়তো আমার হাজব্যান্ডের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। তো ভিসার মেয়াদ শেষ হওয়ার 1-1.5 মাস আগেই তো ভিসার জন্য অ্যাপ্লিকেশন আমরা সচরাচর করে থাকি। তখন আমার হাজব্যান্ড তান্তকে জিজ্ঞেস করেছিল যে আমার তো ভিসার মেয়াদ নভেম্বর পর্যন্ত আছে, তো আমি কি এখন অ্যাপ্লিকেশন করে দিব নাকি না এর আগেই রেজাল্ট চলে আসবে, কারণ এর আগে রেজাল্ট চলে আসলে তো আর আমার ভিসা রিনিউ করা লাগবে না যদি পজিটিভ আসে আর কি। তো তখন উনি বলছিল যে না, তুমি এক কাজ করো, তুমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলো, ভিসা রিনিউর জন্য। ভিসা রিনিউ হয়ে আসলে নতুন জাইরিও কার্ডের কপি আর জুমিন হিও আমাদের অফিসে আমার সাথে যোগাযোগ করে দিয়ে যেও। তো তখন আসলে আমরা একটু আবার কনফিউজড হয়ে গেছি, কারণ ভিসা যদি আমরা এখনও অ্যাপ্লিকেশন করি, ভিসা পেতে পেতে 2-2.5 মাস সময় লেগে যেতে পারে। এখন এই 2-2.5 মাস যদি নতুন জুমিন হিও আর জাইরিও কার্ডের জন্য উনি বসে থাকে, আমাদের রিপোর্টটা তৈরি না করে টোকিওর মেন অফিস যদি না পাঠায়, তাহলে তো এখান দিয়ে আরও সময় লেগে যাবে। তো সেই চিন্তাই আসলে করছিলাম যে উনি যে 1 বছরের কথা বললো, তার হয়তো বা উনি আমাদের রিপোর্ট এখন লিখবে না, কারণ আমাদের যেহেতু ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যদি উনি এটা মনে করে থাকে যে না, নতুন জাইরিও কার্ড আসুক, তারপরে ওইটার সাথে অ্যাটাচ করেও পাঠাতে হবে, তাহলে তো আসলে সমস্যা। তবে ও অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিল যে নতুন ভিসা রিনিউ হওয়া আগ পর্যন্ত কি আমার রিপোর্ট লিখে আপনারা টোকিওতে পাঠাবেন না, নাকি না নতুন ভিসা রিনিউ হওয়ার পরেই সমস্ত কাজকর্ম আবার শুরু হবে, এখন সব কিছু পজ থাকবে। তো এটার কোনো স্পেসিফিক আনসার উনি দেয়নি, যে তান্ত আমাদের ছিল আর কি। উনি বলেছে যে না, তেমন কিছু না, তুমি এক কাজ করো, তুমি ভিসা রিনিউ করে নিয়ে এসে আগে কাগজপত্র জমা দাও, পরেরটা পরে দেখা যাবে। আর ওই যে 1 বছরের কথা তো বলেই দিয়েছে, ওই 1 বছরের মধ্যে তো রেজাল্ট আসবে। এবার ভিসা রিনিউ করে নতুন পেপারস জমা দিলেও 1 বছরের মধ্যে রেজাল্ট আসবে, এর বেশি সময় লাগবে না, এইটা আমাদেরকে বলে দিয়েছিল। তবে কোথাও না কোথাও আমি যেন কেন ভাবছিলাম যে এত সময় লাগবে না, শেহরিজের বাবা হয়তো 2-3 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। কারণ ওই যে একবার আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম না যে আমার ফ্রেন্ড, ওর আবার আরেক ফ্রেন্ডের হাজব্যান্ড, উনি হচ্ছে এরকম 1 বছর পরে ওনাকে ফাইনাল ভাইবার জন্য ডাকিয়েছিল, তারপর 1 মাস পরে রেজাল্ট দিয়ে দিয়েছিল, ওনারটা আবার টোকিওতে ছিল। তো তখন আমিও আসলে ওইটাই আমরা একটু আশা করছিলাম যে যদি আমাদেরটাও এরকম হয়, তান্তরা তো এরকম কত কথাই বলে, যদি আমাদের রেজাল্টটাও 1 মাস পরে চলে আসে। এই জন্য আমি শেহরিজের বাবাকে বলছিলাম যে তোমার ভিসা তো নভেম্বরে শেষ হয়ে যাবে, তুমি এক কাজ করো, নভেম্বরের ফার্স্ট উইকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করো। তুমি হচ্ছে একটু টাইম নাও, শুধু শুধু আবার ভিসা রিনিউর ঝামেলায় যাবা যদি রেজাল্ট পজিটিভ আসে, যেহেতু আমাদের ফাইনাল ভাইবাটাও ভালো হয়েছিল। তো অনেকটা আমার কথা শুনেই আমার হাজব্যান্ড কিছুটা সময় নিয়েছিল। আমরা তো অগাস্টের মাঝামাঝি ফাইনাল ভাইবা দিয়ে এসেছিলাম। অগাস্ট গেছে, সেপ্টেম্বর গেছে, তারপর অক্টোবরের লাস্ট উইকে, পুরো অক্টোবর মাসটা অপেক্ষা করে আর কি, লাস্ট উইকে আমরা ভিসা রিনিউর জন্য অ্যাপ্লিকেশন করি। আমিও তখন বললাম যে না, ঠিক আছে, এখন অ্যাপ্লিকেশন করে ফেলো, আর সময় নেওয়ার দরকার নেই, কারণ মনে হয় না এর মধ্যে রেজাল্ট আসবে।
তারপর তো আবার অপেক্ষা শুরু। এমনিতেই আমার হাজবেন্ডের সব কিছু লেট হয়, এটা আমার কথা না, এটা ওর নিজের কথাই, যে ওর সব কিছু লেট করে হয়। ওর লাইফে মানে সব কিছু ভালো হয় আলহামদুলিল্লাহ, আসে সেটা, তবে একটু দেরি করে আসে যে কোনো কিছু। ও নাকি ভিসা জমা দিলেও ওর অন্যরা হচ্ছে 15 দিন 1 মাসে পেয়ে ফেলে, আমার জামাইয়ের হচ্ছে 3-4 মাস সময় লেগে যায়। তো ও বলছিল যে আমার রিনিউ ভিসাও না জানি আমার 2-3 মাস সময় লাগে, আল্লাহ ভালো জানে। আচ্ছা, তারপর হচ্ছে অপেক্ষা করতে করতে নভেম্বরের 5 তারিখে সকালবেলা এরকম আমি আমার হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলছিলাম। সেদিনও আমার হাজব্যান্ড খুব মানে বলছিল যে কবে যেন ভিসাটা রিনিউ হয়ে আসে, আমরা এই আলোচনাই করছিলাম। তারপর ও ফোন রেখে দিল, আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম, ঘরের কাজকর্ম। হঠাৎ করে মানে মনে মনে আর কি নিজে নিজে বলছিলাম যে আল্লাহ, ভিসাটা যেন তাড়াতাড়ি রিনিউ হয়ে চলে আসে, কারণ এই ভিসা যদি আবার 3-4 মাস লেগে যায় তাহলে তো আসলেই 1 বছর আরও লেগে যাবে আমাদের রেজাল্ট হতে হতে। এই কথা বলতে বলতেই হয় না যে মনে মনে দোয়া করছিলাম করছিলাম, তারপরে এই কথা বলতে বলতে ফোনটা এসে হাতে নিচ্ছি। তখন বাজে হচ্ছে 2টার মতো, হয়তো মানে 2টা বাজে নাই, 2:45-র মতো। ফোনটা হাতে নিতেই দেখি যে শেরিজের বাবা আমাকে একটা ভয়েস নোট পাঠিয়ে রাখছে। ভয়েস নোটের কথাটা এমন ছিল যে আমাকে হোম কিউকো থেকে ফোন দিয়েছে, তখন আমি ধরতে পারিনি। তারপর আমি যখন কল ব্যাক করলাম তখন ওরা বলছিল যে যে তান্ত আমাকে ফোন করেছে, সে এখন বিরতিতে আছে, সে তান্ত আবার 3টা বাজে আমাকে কল ব্যাক করবে। তো তখনই মানে আমার এত খুশি লাগছিল, কারণ আমরা না জানি, ওই যে বললাম আমার ফ্রেন্ড আমাদের পরে অ্যাপ্লিকেশন করেও আগে পেয়ে ফেলেছিল। তারপর নোমান ভাইও আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছে যে আগে একটা কনফার্মেশন কল আসে, মূলত যাদের রেজাল্ট পজিটিভ আসে, রেজাল্ট পাবলিশড হওয়ার 10-15 দিন আগে এরকম একটা কনফার্মেশন কল আসে। এই কলটা আপনাকে মূলত করা হয় যে আপনি যে ইনফরমেশন দিয়ে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ইনফরমেশন স্টিল সেখানে আছে কিনা, মানে আপনি বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করেছেন কিনা বা জব টব চেঞ্জ করেছেন কিনা, জাপানের ভেতরে আছেন কিনা, এগুলির সমস্ত কিছু ওরা কনফার্ম হওয়ার জন্যই এই কলটা করে। যেহেতু এই ব্যাপারগুলি সম্বন্ধে আমি আগেই জানতাম, তাই ভয়ও লাগছিল আবার খুশিও লাগছিল। এক মনে আনন্দ হচ্ছিল যে হয়তো আমাদের রেজাল্ট পজিটিভ হয়েছে, এটা একটা কনফার্মেশন কলের জন্যই ওরা ফোন করেছে, কারণ আমরা জানতাম যে আমাদের আগে একটা ফোন আসবে, হয়তো এটাই সেই ফোন। আবার ভয়ও লাগছিল যে না জানি আবার কোন পেপারস লাগবে, নাকি আবার ভিসা রিনিউ করতে যে দিয়েছি কিনা সেইটা জানার জন্য ফোন করেছে। যতক্ষণ পর্যন্ত কথা না হচ্ছে আসলে কিছুই বোঝা যাচ্ছিল না। তারপর 3টা বেজে গেল, আমার হাজবেন্ডকে তখনও ফোন করছিল না। পরে আমি বললাম যে তুমি ফোন করো, যেহেতু তুমি ফোনটা রিসিভ করতে পারো নাই, তুমিই কল ব্যাক করো। 3টা বাজে আমার হাজবেন্ড আবার ফোন করলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেটাই আমাদের কনফার্মেশন কল ছিল। আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা বাসার অ্যাড্রেস কিছু চেঞ্জ করেছি কিনা, যে জব করছিল সেটাই এখনও করছে কিনা, দেশের বাইরে টাইরে যাওয়ার প্ল্যান আছে কিনা, মানে জাপানের বাইরে যাওয়ার প্ল্যান আছে কিনা আমাদের 1-1.5 মাসের মধ্যে। আমার হাজব্যান্ড বলল যে না, আমার কোনো কিছুরই আপাতত প্ল্যান নেই, যেমন ছিলাম আমি তেমনই আছি। তখন ওরা বলল যে 1 মাসের মধ্যে তোমার নাগরিকত্বর যে প্রসেসিং সেটা শেষ হবে, 1 মাসের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দিব। সেই ফোনটা যে আমাদের জন্য কতটা আনন্দদায়ক আর কতটা স্বস্তি দিয়েছে সেটা আসলে আমি হয়তো বা আপনাদেরকে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি ভাবেন আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাচ্ছেন, মনে মনে বলছেন যে আল্লাহ আমার এই জিনিসটা তুমি পূরণ করে দাও, আমাদের এই কাজটা তুমি সহজ করে দাও, আর সাথে সাথে হচ্ছে সেই দোয়াটা কবুল হয়ে সাথে সাথে রেজাল্ট চলে আসলো। সেটা যে মানে কতটা আনন্দদায়ক, মানে হয় না যে আমি জাস্ট লিটারেলি ইমোশনাল হয়ে গেছিলাম। দোয়াটা এইভাবে কবুল করলো, মানে হয় না যে আমি চাচ্ছি আল্লাহ দিয়ে দিল, এরকম একটা অবস্থা। আমি আল্লাহকে মনে মনে বলছি, ফোনটা হাতে নিলাম, আর সেই রেজের বাবা বলল যে আমাকে তো হোম কিউকো থেকে ফোন করেছে। এইরকম ইমিডিয়েট যখন দোয়া কবুল হয় না, সেটা আসলে মানে অনেকটা অনেক কিছু পাওয়ার মতো হয়ে যায়। তারপর কনফার্মেশন ফোন আসার পর আবার আমরা অপেক্ষা করছি যে ফাইনাল কবে ফোন আসবে। আর কনফার্মেশন ফোন আসার 8 থেকে 10 দিনের মধ্যেই হচ্ছে কানপোতে নাম উঠে যায়। হ্যাঁ, নিউজ পেপারে নাম উঠে যে কে কে এই সপ্তাহে নাগরিকত্ব পেয়েছে, ওইটার একটা নাম উঠে আর কি কানপোতে। তো ওইটার আবার ওয়েবসাইট আছে, আমি আমার ফ্রেন্ডের থেকে আবার ওইটার ওয়েবসাইট নিয়েছি, যে তুমি দাও, ও আবার আমাকে শিখিয়ে দিয়েছে যে কীভাবে কীভাবে চেক করতে হয়। যেদিন ফোন এসেছে এর 3-4 দিন পর থেকেই আমি আসলে কানপোতে প্রত্যেকদিন সকালবেলা আমার হাজব্যান্ড আর মেয়ের নামটা চেক করতাম যে ওদের নামটা আদৌ উঠেছে কিনা। প্রত্যেকদিন সকাল 8টা বাজে হচ্ছে পাবলিশড হয় আর কি নাম, তবে প্রত্যেক দিন হয় না, সপ্তাহে 2 থেকে 3 দিন হচ্ছে ওয়েবসাইটে নাম পাবলিশড হয়। 5 তারিখে আমাদের ফোন আসলো, তারপর মাঝে দিয়ে কয়েকদিন আমি চেক করেছিলাম যে আমার হাজব্যান্ড আর মেয়ের নামটা উঠেছে কিনা।
তারপর 13 তারিখে সকালবেলা আমরা খুব ব্যস্ত, আমাদের কাজ আছে, জব আছে সবার, সেই রিচেরও স্কুল আছে। আমি সকালবেলা উঠেই হচ্ছে চেক করেছি যে আজকে কারোর নাম এসেছে কিনা। দেখলাম যে হ্যাঁ, আজকে যারা ইদানিং যারা পাসপোর্ট পেয়েছে এই সপ্তাহের মধ্যে সবার নাম সেদিন ছিল আর কি, বাঙালিও ছিল কয়েকজনের। তো নেক্সট পেজে আসলে আরও নাম ছিল, কিন্তু আমি আসলে ওয়েবসাইটের মধ্যে মোবাইলে চেক করছিলাম, যেহেতু নেক্সট পেজে যে যেতে হবে সেটা আসলে আমি আর বুঝতে পারি নাই। তো তাড়াহুড়োর মধ্যে আমি সেই রিচের পাপাকে বললাম যে আজকে তো অনেকের নাম এসেছে কিন্তু তোমারটা আসে নাই, মনে হয় পরের বার দিবে তোমারটা, এরকম কিছু একটা। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা তো বের হয়ে গেছে যে যার কাজে। ট্রেনে যখন আমি ছিলাম তখন আমার ফ্রেন্ড আমাকে ফোন করে, ডিরেক্ট ফোন করার পরে এত সকালেও ফোন করেছে, আমি ট্রেনের মধ্যেই রিসিভ করেছি। আমি মানে ফোন রিসিভ করে বলছিলাম যে আমি তো ট্রেনে, কী হয়েছে? তখন ও বলতেছে কনগ্রাচুলেশনস, তোমাদের তো নাম উঠে গেছে। আমি বলি কি নাম উঠছে? তখন আমি বললাম যে আমি তো সকালে চেক করে আসছি, আমি তো দেখতে পেলাম না, আমি তো খুব ভালোভাবে চেক করছি। তখন আমাকে বলছিল যে তোমাদের নামটা নেক্সট পেজে ছিল, নেক্সট পেজে তোমাদের নামটা লেখা ছিল আর কি। তারপর ও আমাকে একটা স্ক্রিনশট পাঠায়, এই যে আমি আপনাদেরকে যে স্ক্রিনশটটা এখন দেখাচ্ছি। নেক্সট পেজে আমার মেয়ে আর ওর বাবার নাম লেখা ছিল আর কি। যাই হোক, ওই সময়ের আনন্দটা আসলে অনেক অনেক বেশি। আমার ফ্রেন্ড আমাকে বলছিল তুমি এখন কোথায়? আমি বলি আমি তো জবে যাচ্ছি। ও আমাকে বলছিল যে জবে যাওয়ার কি দরকার, তুমি রাস্তায় রাস্তায় আজকে ঘুরো, তুমি কোথাও বসে থাকো কফি শপে, আজকে কি কাজকর্ম করতে ভাল লাগবে বা কাজে যেতে আজকে ভাল লাগবে, এরকম একটা অবস্থা। তো তখন আমার ফ্রেন্ড আমাকে একটা কথা বলেছিল যে আমি মন থেকে চেয়েছি যে তোমরা তোমাদের নাগরিকত্বটা হয়ে যাক। যখন আমরা সবাই একসাথে একটা কিছুর জন্য নামি বা কোনো কিছু অ্যাচিভ করতে যাই, তখন সবারটা না হলে না ওই আনন্দটা সেলিব্রেট করা যায় না। ওর এই কথাটার সাথে আমিও একমত, আসলে এটা আমিও ফিল করি। যখন আমি বা আমার ফ্রেন্ড বা আমাদের একটা সার্কেলের আমরা সবাই কোনো কিছুর জন্য একসাথে নামি, তখন একজনের যদি না হয় তখন না ওই আনন্দটা ভালো করে সেলিব্রেট করা যায় না। এই কথাটা কিন্তু সত্যি। ইভেন এখনও আমাদের সার্কেলের অনেকেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছে। আমি মন থেকে চাই সবার রেজাল্টটা যেন পজিটিভ আসে, তাহলে হয় কি যে আনন্দটা আরও বেশি বেড়ে যায়। আচ্ছা, যে নিউজ পেপারে নামটা উঠে, মানে কানপুর যে নিউজ পেপারে নামটা উঠে, সেই নিউজ পেপারটা কিন্তু আপনারা চাইলে মেমোরি হিসেবে কালেক্ট করে রাখতে পারেন। 600 ইয়েনের মতো হয়তো লাগে, আপনি ফোন করে বলে দিলে আপনার বাসার অ্যাড্রেসে ওরা পাঠিয়ে দিবে। তারপর তো কানপুতে নাম উঠে গেল, আর এর আগে থেকেই না আমরা ক্যাম্পিংয়ের প্ল্যান করেছিলাম। ক্যাম্পিংয়ের প্ল্যান ছিল আমাদের 16-17 তারিখ। 17 তারিখ মানে নভেম্বরের 17 তারিখ হচ্ছে শেহরিজের পাপার আবার জন্মদিন। সেই হিসেবে আমরা আসলে একটা ক্যাম্পিংয়ের প্ল্যান করেছিলাম 16-17। আমাদের কানপুতে নাম তো উঠলো 13 তারিখ সকালে। তো আমার ফ্রেন্ড বলছিল হয় তোমাদের আজকে বিকেলের দিকে ফোন আসবে হোমকিউকো থেকে, নয়তো বা কালকে ফোন আসবে। আমরা ভাবলাম যে কালকে ফোন আসলে তো আর হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা কখন আসতে পারবো, কারণ সবারই তো কাজকর্ম থাকে। তাহলে দেখা গেল আমরা মঙ্গলবারের কথা বলবো, যেহেতু রবি সোমবার আমাদের ক্যাম্পিংয়ের প্ল্যান আছে। তো 13 তারিখ আমরা সারাদিন ওয়েট করলাম, সেদিনও ফোন আসলো না। 14 তারিখেও আমাদের কোনো ফোন আসে নাই। তারপর তো 15 তারিখ ফোন আসার কথাই না, শনিবার 16 তারিখ তো আমরা চলেই গেলাম ক্যাম্পিংয়ে, সেদিন তো ছিল রবিবার। 17 তারিখ ক্যাম্পিং থেকে যখন আমরা বাসায় ফিরবো তখন আমরা সারাদিন অপেক্ষা করেছি। আমি ভাবছি যে সেই রিচার বাবার জন্মদিনের দিন যদি ফোনটা আসে, তবে না, সেদিনেও কোনো ফোন আসে নাই। আমরা সারাদিন অপেক্ষা করেছি। 18 তারিখ সকালবেলা যে ফোন আসছে যে হোমকিউকো থেকে, যে এরকম তোমার নাগরিকত্ব তো রেজাল্ট দেওয়া হয়েছে, তুমি উমুক উমুক মানে বিভিন্ন পেপার, যে কাগজপত্র, মাই নাম্বার কার্ড, এই সেগুলো নিয়ে আসো। তখন সেই রিচের বাবা আবার বললো যে আমি তো ভিসা জমা দিয়েছি, আমার তো এখন আপাতত জাইরিও কার্ড নাই, সেই ক্ষেত্রে আমি কি করব। পরে বললো যে ভিসা যে জমা দিয়েছে সেটার তো একটা কাগজ আছে, সেটা নিয়ে আসার জন্য, আর মাই নাম্বার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো নিয়ে আসার জন্য। যদিও আমরা রেজাল্ট তো আগেই জেনে গেছিলাম যেদিন কানপুতে নাম উঠেছে, কারণ কানপুতে নাম ওঠা মানেই হচ্ছে অফিসিয়াল আপনি এখন জাপানের নাগরিক হয়ে গেছেন। তবে ফোনটাও কারোর একদিন পরে আসে, কারোর 2 দিন। আমাদের যেহেতু মাঝখানে হলিডে পড়ে গেছিল, এই জন্য দেখা গেল আমাদের ফোনটা আসতে একটু দেরি হয়েছে। তারপর আমরা গেলাম সবাই, যথারীতি সেখানে যে প্রসিডিওর থাকে সব কিছু বুঝিয়ে বলে দেওয়া, যে পরবর্তী স্টেপ কী 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 করতে হবে। আমাদের তো আবার আরেকটু ঝামেলা, যেহেতু সেই রিচের বাবা ইসের জন্য বলে দিয়েছে অলরেডি, কি বলে, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে, সেটাও ক্যান্সেল করতে হবে। তো ওইটাও কীভাবে কী করতে হবে ওরা সমস্তটা বলে দিয়েছে। আরও কিছু জায়গায় সাইন টাইন করার ছিল, সেগুলি সব কিছু লিখে পড়ে, সে যে এখন জাপানের নাগরিক সেই পেপারসটা হচ্ছে তাকে দিয়ে দিয়েছে।
এই তো এই ছিল জার্নি। আর সেই পেপারসটা পাওয়ার পর আমার হাজব্যান্ড একদম ইমোশনাল হয়ে গেছিল। স্বাভাবিক, অনেক দিনের একটা পরিশ্রম, অনেক দিনের একটা আশা যখন আল্লাহ এইভাবে পূরণ করে দেয় তখনকার ফিলিংসটা আসলে অন্যরকম। সে আসলে মানে খুব ইমোশনাল হয়ে গেছিলো আর কি। আচ্ছা, এখানে একটু বলি, আমাদের যে তান্তু ইন্টারভিউ নিয়েছিল শেহরিজের বাবার নাগরিকত্ব পাওয়ার পর তার সাথে আবার একটু দেখা করতে চেয়েছিল, কারণ সে তান্তুটা খুব ভালো ছিল, আমাদের খুবই স্মুথলি আমাদের ইন্টারভিউটা হয়ে গেছিলো। তো শেহরিজের বাবা যখন পেপারস পেয়ে গেল ফাইনালি, তখন বলছিল যে ওই তান্তুটা আছে কিনা। তো সে আবার এসে শেহরিজের বাবাকে কনগ্রাচুলেশনস জানালো। এই হচ্ছে অবস্থা। এবার আসি আমার খুশির কথায়। আসলে ওই যে একটা কথা আছে না, যদি আপনি কোনো পরিপাটি সংসারে আসেন, মানে আপনার হাজব্যান্ডের যা যা অ্যাচিভ করার ছিল লাইফে সে আপনার বিয়ের আগেই করে ফেলেছে, এরকম একটা সংসারে যেসব মেয়েরা আসে তাদের হয়তো বা লাইফটা অনেক স্মুথ যায়, স্ট্রেস ফ্রি থাকে। তবে আমাদের মতো যারা একটু একটু করে সব কিছু আমরা গুছাই, আমাদের মানে আনন্দটা আসলে অন্যরকম, তৃপ্তিটা আসলে অন্যরকম। তারপর তো আমার শ্বশুর শাশুড়ি, আব্বু আম্মু সবাইকে ফোন করে জানালাম যে আলহামদুলিল্লাহ ফাইনালি সেই রিচের বাবার নাগরিকত্বের যে পেপারসটা সেটা আমরা হাতে পেয়ে গেছি। তারপর আমরা এখন চলে যাব সিটি কর্পোরেশনে, কারণ সেখানে মানে এই পেপারস পাওয়ার পর আরও কিছু প্রসিডিওর থাকে। সেই রিচকে প্রথমে হৈকনি দিয়ে গেলাম, কারণ সেখানে একটা লম্বা টাইমের সময় থাকতে হবে, মানে অনেকখানি কাজ আছে, অনেকগুলি কাজ আছে। তো ওকে হৈকনে দিয়ে আমরা এখন চলে যাব সিটি কর্পোরেশনে। তারপর সিটি কর্পোরেশনের কাজকর্ম শেষ করার পর আমরা এখন চলে এসেছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওই যে বললাম যে ইন্টারভিউ দেওয়ার পরে আমার ফ্রেন্ডের সাথে আমি দিনটা সেলিব্রেট করেছিলাম, আজকে ফাইনালি রেজাল্ট আসার পরেও ওদের সাথে আমরা দিনটা সেলিব্রেট করেছি। তারপর আমার বোন আবার একদিন আমাদের বাসায় একটা কেক নিয়ে আসে আমাদেরকে কনগ্রাচুলেট করার জন্য। নিজেরা আমরা একটু আনন্দ করি। এই হচ্ছে অবস্থা। তো কেমন লাগলো জানাবেন আমার পুরো জার্নিটা শুনে আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সেটা ইমা তোমার আতরে সিনেমা এটা কি বলো? Motoyama Series. So Okay. Ni on jibe. Okay.